একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, ৭১কে যারা ভুলে যেতে চায় তারা বাংলাদেশকে বিশ্বাস করে না। বলেন, ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভক্ত করতে চায় তাদের রুখে দিতে হবে। এ সময় তিনি ৭১ ও ২৪কে সাথে রেখে সব ধর্মের মানুষ নিয়ে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন। হুঁশিয়ারি দেন, ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভক্ত করতে চায় তাদের রুখে দেয়া হবে। আমরা সরকারে আসার পরে আমি এটুকু বলতে পারি যে আপনার অত্যন্ত সচেতনভাবে সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা আপনাদের সঙ্গে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয় সেই ব্যবস্থাকে আমরা তো সচেতনভাবে দেখতে চাই। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। আমরা নিশ্চয়ই সেটা লক্ষ্য করছেন, নিশ্চয়ই সেটা দেখেছেন। প্রধানমন্ত্রীর স্পষ্ট কথা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন, যারা বহুদিন নৌকায় ভোট দিয়েছেন তারা বিশ্বাস করেন এতে তাদের সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকার নিশ্চিত হবে। এরাই গত নির্বাচনে ধানের শীষে ভোট দিয়েছেন। নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে তথ্যমন্ত্রী কোনো ধর্মের অনুসারীদের সাম্প্রদায়িক ভোটের পকেটে পরিণত করার চেষ্টা প্রতিহত করার আহ্বান জানান। যে কোনো ধর্মের বিশ্বাস চর্চাকে কোনো মহল সূক্ষ্মভাবে একটি সাম্প্রদায়িক পকেটে পরিণত করার জন্য চক্রান্ত করবে, সাথে সাথে ধর্মপ্রাণ মানুষ ওই ধর্ম ব্যবসায়ীকে আপনারা চিহ্নিত করবেন। আমাদের ধর্মচর্চা তখনই সার্থক হবে যখন আমরা ধর্মচর্চাকারীরা ধর্ম ব্যবসায়ীদেরকে সঠিকভাবে চিনতে পারবো, জানতে পারবো এবং বুঝতে পারবো। আইন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আজ ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবকটি গ্রহণ করা হয়। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাত দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে বলে তার আশা। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই ১৩৩টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। আমরা মাস্টার প্ল্যান করছি পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের দেশে পর্যটনের অনেক ভিড় হবে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত H.E. ব্রেন্টির নেতৃত্বে ১৪ সদস্যের উচ্চ পর্যায়ের আমেরিকান প্রতিনিধি দল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে। প্রতিনিধি দলে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরও রয়েছেন। এরই মধ্যে প্রতিনিধি দলটি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১৭ নম্বর ক্যাম্প পরিদর্শন করে পরে যান ৬ নম্বর ক্যাম্পে। সেখানে টাওয়ারে উঠে গোটা ক্যাম্পের বিভিন্ন চিত্র তারা দেখেন। পর্যবেক্ষণ করেন সুইস রেড ক্রিসেন্ট পরিচালিত প্রাইমারি স্বাস্থ্যসেবা। এরপর তারা ক্যাম্প ৪ WFPর ফুড ডিস্ট্রিবিউশন সেন্টার, ক্যাম্প এক্সটেনশন ফর ক্যাম্প পরিদর্শন করেন ও কর্মকর্তাদের সাথে কথা বলেন। এর আগে সকালে ঢাকা থেকে বিমানে করে কক্সবাজার পৌঁছায় প্রতিনিধি দলটি। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল ৫:৩০টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময় হওয়ার কথা ছিল।
ভারত থেকে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই, এমন তথ্য জানিয়েছে নয়াদিল্লি। একই সাথে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধও আইন অনুযায়ী পর্যালোচনার মধ্যে রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানায়, ঢাকা থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা করছে। সম্প্রতি শেখ হাসিনা বলেছেন তিনি চলতি বছরের শেষ নাগাদ দেশে ফিরতে পারেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান বলেন, ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হতে পারে। চাঁদাবাজি ও দুর্নীতির কারণে দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে সরকার। একই সাথে গণভোটের রায় নিয়েও টালবাহানার অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। পরিবহন খাতের নানা সংকটের কথা উঠে আসে শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে। এই খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা। সম্মেলনে প্রধান অতিথির ভাষণে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারের একজন মন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশ এখনো ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত হয়নি, যার কারণে দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে বিএনপি সরকার। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। এদিকে গণভোটের রায় নিয়ে সরকারের প্রতি টালবাহানার অভিযোগ করেন তিনি। একই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। দানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে। আমাদের স্পষ্ট কথা, এই রায় মানতে হবে। 70 জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70 মানুষের রায় অবশ্যই মানতে হবে। এই রায় অস্বীকার করার মানে হচ্ছে জনগণকে অপমান করা। জামায়াত কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত না করার প্রত্যয় জানান জামায়াত আমির। এই বাংলাদেশের জনগণের হাতে হাতে তাদের অধিকার তুলে দিতে চায়। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। আইনের রক্ষক হয়েও ভক্ষকের কাজ করছেন সরকারি দলের নেতারা, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে এসে তিনি একথা বলেন। বিরোধী দলীয় নেতা বলেন, বাক স্বাধীনতা ও সবার যে কোনো কর্মসূচি পালনের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার তাদের দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেন জামায়াত আমির। এনসিপি নেতাদের ওপর আবারও হামলা হতে পারে আশঙ্কা জানিয়ে তিনি বলেন, যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এনসিপি নেতাদের বিরুদ্ধে চুরির মামলা দেয়ার নিন্দা জানান শফিকুর রহমান। সরকার যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? এরকম একটা বিশৃঙ্খল সমাজ চলতে পারে না। আপনারা দেখেছেন গতকাল স্থানীয় সরকার মন্ত্রীগণ একটা আক্ষেপ আফসোস করে বলেছেন যে 5 মাসে কোনো কিছুর পরিবর্তন হয় নাই, দুর্নীতি আগের চাইতে দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে তিনি বলেছেন, মানে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন শুধু উনি আশা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি চেষ্টা করছেন। আমাদের বক্তব্য, প্রধানমন্ত্রী তো দলের প্রধান, তিনি তো সবগুলো অঙ্গ সংগঠন অভিভাবক, এবং কার্যত তিনি কোনো দলের প্রধানমন্ত্রী না, তিনি তো 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। অভিভাবকত্ব তার। তাহলে তার কথা যদি তার দলই স্বয়ং না শুনে, তো জাতিকে তিনি কিভাবে পরিচালনা করবেন?
হবিগঞ্জে এনসিপির সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 10 নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রদল। মডেল থানার উপপরিদর্শক ধ্রুবেশ চক্রবর্তী জানান, বৃহস্পতিবার রাত 10টার দিকে মামলাটি দায়ের করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও 40 থেকে 50 জনকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, এনসিপির হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী ও মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হন। লোহার রড, রামদা ও ইটের টুকরো দিয়ে তাদের আঘাত করা হয়। শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি। এদিকে তিতাসের আওতাধীন বিভিন্ন জেলায় রান্নার চুলা না জ্বলায় ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমায় বেড়েছে লোডশেডিংয়ের ভোগান্তিও। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানা 10 দিন ধরে নেত্রকোনায় তিতাস গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ। এতে জেলার 5,500-এর বেশি আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলছে না। গ্যাস সংকটে সবচেয়ে বড় প্রভাব পড়েছে জেলার পরিবহন খাতে। হাজার হাজার শ্রমিক, নেত্রকোনা 5,000-এর মধ্যে মনে করেন 1,000 গাড়িও চলে না। এক প্রকার বাড়িতে বসা, না করতে পারছে কোনো কর্ম, না করতে পারতেছে গাড়ি চালাবো। শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও পোশাক শ্রমিকরা নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করে। বক্তারা বলেন, তৈরি পোশাক সহ শিল্প খাত বড় সংকটে পড়েছে। এতে শ্রমিকদের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়েছে। উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার কারণে শ্রমিকের যে জীবনযাত্রা ব্যাহত ঘটতেছে এবং তাদের কর্মসংস্থান নিয়ে তাদের অনিশ্চয়তা ভুগতেছে। গ্যাস থাকে না, ঠিক মতো কারেন্ট থাকে না, না এটা যদি সমস্যা দেয়, শিপমেন্ট যদি না যেতে পারে, তাহলে আমাদের বেতনের সমস্যা হবে না? অবশ্যই হবে। সাভারে গ্যাস সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আবাসিকের গ্রাহকরা। সাভারের আমিনবাজার, হেমায়েতপুর সহ পৌরসভার অধিকাংশ এলাকায় গ্যাস নেই। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। একই অবস্থা সিএনজি স্টেশনগুলোর। অধিকাংশ স্টেশনে গ্যাসের চাপ নেই। এতে বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। পাশাপাশি শিল্প কারখানার উৎপাদনও কমে গেছে। ধামরায়ে বাসাবাড়ি, সিএনজি স্টেশন ও শিল্প কারখানায় তীব্র গ্যাস সংকট চলছে। গ্যাসের আবাসিক গ্রাহকরা বলছে, মাসের পর মাস গ্যাস সরবরাহ না পেলেও চুলা প্রতি বিল দিতে হচ্ছে। হাসিবা আলী বর্ণা, ৭১। দেশে যখন ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস দিন দিন কমে আসছে, তখনই নোয়াখালীতে আরও একটি নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। এই কূপ থেকে প্রতিদিন 5 থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী জানান, নতুন কূপ থেকে সরকারিভাবে গ্যাস নেয়ার পাশাপাশি জেলায় বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার দাবি তুলেছেন তারা। মিজানুর রহমানের তথ্য ও জয় ভুইয়ার ছবিতে প্রতিবেদন। নোয়াখালীর নবীপুর ইউনিয়নে বড় চাঁড়িগাঁও গ্রামে সুন্দরপুর 4 নামের একটি গ্যাস কূপের খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত 28শে জুলাই। প্রাথমিক মূল্যায়নে এই কূপ থেকে প্রতিদিন 5 থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনার কথা বলছেন বাপেক্সের কর্মকর্তারা। তারা আরও জানান, কূপটির গভীরতা প্রায় 1,600 মিটার। এর মধ্যে প্রায় 1,361 মিটার গভীরে সম্ভাব্য গ্যাসের স্তর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামী 2.5 মাসের মধ্যে কূপটি খননের চূড়ান্ত ফলাফল জানা যাবে। 1550 আসছে, তো ওইটাই হয়, বা এর থেকে 1600-র মধ্যে আর কি, ওই একই। আর এমনি সময় লাগতে পারে কয়দিন? 2 মাস? জি, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এদিকে এই কূপ থেকে গ্যাস পাওয়ার সম্ভাবনায় খুশি এলাকার মানুষ। তারা বলছেন, জাতীয় গ্রিডে গ্যাস দেওয়ার পাশাপাশি এলাকার মানুষের কল্যাণেও ব্যবহার করা উচিত। আমাদের দাবি থাকবে যে এই এলাকার গ্যাস যেন এলাকার আশপাশে এবং বিশেষ করে শিল্প কারখানা এবং সেনবাগে যেন মানুষ পায়, এটা আমার জোর দাবি থাকবে। সেনবাগের 9 নং নবীপুরে পাইছে এটা, তো আগে ব্যায়ামগঞ্জে পাইছে, কবিরাট পাইছে, বসুরহাট পাইছে, ওগুলাতে পাইছে, ওগুলাতে দিছে, দেয় নাই। তো এখন আমরাও পাই নাই। এখন আমাদের সবারই নৈতিকতা একটা দায়িত্ব আর কি, এটা যে আগে আমাদেরকে গ্যাসটা দেওয়ার। জায়গা সম্পদ
ক্ষয় হওয়ার পরও আমরা এলাকার দাবি আমাদের গ্যাস যেন আমরা এলাকাবাসী পাই, এই আমাদের সরকারের কাছে আমাদের জোর দাবি। সারা দেশে শহর অঞ্চলগুলো এবং যেন পাশাপাশি আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে অঞ্চলের জন্য গ্যাসের ব্যবস্থা করা হয়, সেটার দাবি আমরা সরকারের জোর দাবি জানাচ্ছি। নোয়াখালীতে এর আগে সুন্দরপুর ও বেগমগঞ্জ গ্যাসকূপ থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিড ও স্থানীয় লাইনে সরবরাহ করা হচ্ছে। মনিরা কাজরি, ৭১। এবার খোদ রাজধানীতেই মিলেছে ইয়াবা তৈরির কারখানা। র‍্যাব বলছে কাঁচামাল মিলছে দেশেই। কেরানীগঞ্জের ইয়াবা মিয়ানমারের মতোই এমন আরও কারখানা থাকার তথ্য পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান র‍্যাব ১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। রাজধানীর কেরানীগঞ্জের দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে একটি ইয়াবা কারখানার সন্ধান পায় র‍্যাব ১০। সেখান থেকে ১৯৬৮ পিস ইয়াবা তৈরির কাঁচামাল, যন্ত্রপাতি সহ মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। র‍্যাব জানায় প্রায় ২ বছর ধরে কেরানীগঞ্জের এই কারখানায় ইয়াবা তৈরি করে কামরাঙ্গীরচর ও পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হতো। গ্রেফতারকৃতদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে আগেও ৩টি মাদক মামলা রয়েছে। আমরা সবসময় জেনে থাকি যে আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, স্পেশালি মিয়ানমারের ক্ষেত্রে আমরা এটা জানি, বর্ডার অঞ্চলে সেগুলো তৈরি হয়। বাংলাদেশে যে তৈরি হচ্ছে এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি। র‍্যাবের দাবি ইয়াবা তৈরির প্রয়োজনীয় কাঁচামাল এখন মিলছে বাংলাদেশেই। তাদের ভাষ্যমতে এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, বাট এইটার যে সিস্টেম, বানানোর সিস্টেম, ওদের যে মেশিন এবং যে রেশিওগুলো করা, এটার জন্য এইটা মূলত বাংলাদেশেই করেছে। এটা পদ্ধতিটা তারা যেভাবেই হোক জেনেছে। কোনো ইনগ্রিডিয়েন্টসের যে অবৈধ এমনটি নয়, যে কাঁচামালগুলো থাকে সেগুলো শুধু ওটার কাজে ব্যবহৃত হয় এমনটিও নয়, সেগুলো বিভিন্ন জিনিস উৎপাদন হয়, সেগুলো দিয়ে ভালো খাদ্যেও সেটা উৎপাদন হতে পারে, ব্যবহৃত হতে পারে। কেরানীগঞ্জে তৈরি এসব ইয়াবার আকৃতি ও বাহ্যিক মান মিয়ানমার থেকে আসা ইয়াবার মতো বলে জানান তিনি। একেবারেই একই, কিন্তু রাসায়নিক যে ভিতরে ইনগ্রিডিয়েন্টসের যে রেশিও, এটা তো আমরা এখনো বলতে পারবো না। এগুলো গাঠনিকভাবে আরও বিস্তারিত জানা যাবে। আমি বারবার বলছি যে রিমান্ডে আনার পরে আমরা তাদের রুটে আমরা যেতে পারবো। জিজ্ঞাসাবাদে দেশে এমন আরও কারখানার সন্ধান মিলছে বলে জানিয়েছে র‍্যাব। এই রকম আরও যে কারখানা আছে এটাও আমরা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আমরা জিজ্ঞাসাবাদে কিছু আমাদের সেই ধরনের ইঙ্গিতপূর্ণ আবহ আছে। তাদের সাথে রোহিঙ্গাদের কোনো যোগাযোগ আছে কিনা সে বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু জানতে পারেনি র‍্যাব। এদিকে দুটি অভিযানে ড্যামরা থেকে পুলিশের লুট হওয়া 2টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল এবং কদমতলী থেকে 2টি ম্যাগাজিন সহ একটি রিভলভার পরিত্যক্ত অবস্থায় পেয়েছে র‍্যাব। অবশ্য সেটা পরিত্যক্ত ছিল। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। বান্দরবানের রুমায় বগালেক সড়কে মোটরসাইকেল গভীর খাদে পড়ে 2 পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামির উদ্দিন ও রূপাইয়া আক্তার রূপা। এদের মধ্যে জামির উদ্দিনের বাড়ি ভোলার চর বোরহানউদ্দিনে আর রূপার বাড়ি ঢাকার গাজীপুরে। বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন, সম্প্রতি বগালেক পর্যটন কেন্দ্রে বেড়াতে আসেন 10 জনের একটি দল। এদের মধ্যে 8 জন বগালেক কটেজে থেকে যান, কিন্তু জামির উদ্দিন ও রূপাইয়া আক্তার স্থানীয় ট্যুরিস্ট গাইড না নিয়েই কেওক্রাডাং এলাকায় বেড়াতে যান। ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিখোঁজ হন তারা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গভীর খাদ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে রুমা হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণ হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 237তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। খুবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর এস.এম. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সিদ্ধান্তটি অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ সমপর্যায়ের সব প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানানো হবে। গত মাসে হয়রানির শিকার এক ছাত্রী শিক্ষক রেজাউল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কার করে। অধ্যাপক মাহবুবুর রহমান আরও জানান, এর আগে বাংলা বিভাগের অধ্যাপক রুবেল আনসারের বিরুদ্ধে আনা একই অভিযোগ পর্যালোচনার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হয়েছে।
আগামী 30 কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এআই ক্যামেরা প্রযুক্তি চালুর মধ্য দিয়ে রাজধানীর সড়ক ব্যবস্থাপনা আমূল বদলে দিচ্ছে পুলিশের ট্রাফিক বিভাগ। পরিকল্পনা রয়েছে আগামী 6 মাসের মধ্যে ঢাকার 500টি সিগন্যাল বা মোড়ে এই প্রযুক্তি চালু করার। বর্তমানে শহরের 19টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই ট্রাফিক ক্যামেরা প্রযুক্তি চালু রয়েছে। পর্যায়ক্রমে রাজধানীর 120টি গুরুত্বপূর্ণ মোড় এই প্রযুক্তির আওতায় আসবে। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। রাজধানীর যে সিগন্যালে ঠাঁই দাঁড়িয়ে থাকতো গাড়ির সারি, নষ্ট হতো কর্মঘণ্টা, তাতে এখন স্বস্তির পরশ। দীর্ঘ সারি নেই, অপেক্ষার সীমা সর্বোচ্চ 5 মিনিট। বদলে যাওয়া এই রূপকথার নেপথ্যে রয়েছে আধুনিক এআই প্রযুক্তির ট্রাফিক ক্যামেরা। গাড়ির চাপ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বদলে যাচ্ছে সিগন্যালের হলুদ, সবুজ আর লাল বাতি। পাশাপাশি 4টি ইন্টারসেকশনের মধ্যে একটি বন্ধ করে দেয়ায় বেড়েছে গতি। একই ছবি রাজধানীর কারওয়ান বাজার, বাংলা মোটর এবং শাহবাগে। প্রতিটি সিগন্যালেই ট্রাফিক আইন মেনেই চলাচল করছে গাড়ি। কারণটি ট্রাফিক ব্যবস্থাপনায় নতুন প্রযুক্তি, যা তৈরি করছে নগরীর সড়কে শৃঙ্খলা। দাবি ডিএমপির ট্রাফিক বিভাগের সাবেক এই অতিরিক্ত কমিশনারের। ভবিষ্যতে দেখা যাবে যে আমরা যদি ঢাকা শহর বা রোডগুলা সব এই ক্যামেরা দিয়ে কভার করতে পারি, তাহলে ট্রাফিক সার্জেন্ট তাদের ম্যানুয়ালি মামলা দেওয়ার খুব বেশি প্রয়োজন হবে না। সেক্ষেত্রে তারা অন্যান্য ট্রাফিক ডাইভার্ট বা জ্যাম কমানো বা ইত্যাদি কাজে থাকতে পারবে এবং মানুষের কমপ্লেনও থাকবে না। কারণ কি, এইসব মামলায় ভিডিও ফুটেজ আছে, কেউ অস্বীকার করতে পারবে না বা কোনো ড্রাইভার তার মালিককে ভুল বুঝাতে পারবে না যে আমি তো আসলে রং পার্কিং করিনি, আমাকে জোর করে মামলা দিয়েছে বা ইনটেনশনাল মামলা দিয়েছে। যেহেতু এখানে প্রুফ আছে, অতএব এইটা বলা যায় যে যুগান্তকারী পদক্ষেপ হয়েছে। তবে প্রযুক্তির এই সুফল ধরে রাখতে প্রধান সড়কে বড় বাধা রিকশার অবৈধ প্রবেশ। ভেঙে পড়ছে লেনের শৃঙ্খলা, তৈরি হচ্ছে ঝুঁকি। এই অটোরিকশাকে কিন্তু ডিএমপি মেইন রোডে ডিএমপি প্রায় মিটিং করতো অটোরিকশার মালিক সমিতি বা শ্রমিক সমিতির সাথে, যে বাস চলে এমন রাস্তায় যেন অটোরিকশা না আসে, আপাতত অলিতে গলিতে চলুক। শতভাগ শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তির পাশাপাশি সড়কগুলোকে সম্পূর্ণ রিকশামুক্ত রাখার পরামর্শ এই সাবেক ট্রাফিক কর্মকর্তার। সাজিদ সরকার, 71, ঢাকা। রাজুক ওয়াসা সিটি কর্পোরেশনের সমন্বিত কাজের ফল হিসেবে আগামী 2 মাসের মধ্যে হাতিরঝিল লেকের পরিষ্কার পরিচ্ছন্নতায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। রাজধানীর হাতিরঝিল লেকে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে এসে তিনি কথা বলেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিগত সরকার সুয়েরেজ লাইন লেকের সাথে সংযুক্ত করায় এটি অপরিষ্কার ও জলাবদ্ধতা তৈরি হচ্ছে। এরই মধ্যে 1000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা একনেকে পাশ হলে পরিচ্ছন্নতার কাজ করা সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী। এ সময় রাজুক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানান, লেকের বর্জ্য পরিষ্কারের জন্য এসটিপি স্থাপন করা হচ্ছে। সমন্বিত করে দিয়েছে। ধানমন্ডি লেক গণপূর্ত অধিদপ্তরের অধীনে ছিল, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী একটা সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 50 বছরের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনকে সেটি এমইওর মাধ্যমে ছেড়ে দিয়েছে। ইতিমধ্যে ধানমন্ডি লেক একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, রক্ষণাবেক্ষণ করা যায় এবং এটাতে যাতে আরও লোকজন এটা এসে একটা ঢাকার এটা একটা স্পেশালি এটা একটা ল্যান্ডমার্ক, আপনারা সবাই জানেন, এবং অনেক বিদেশি পর্যটকরাও এখানে আসেন। তো এটাকে একদম টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে আমরা চাবো যে এটা যাতে সুন্দরভাবে মেনটেন করা হয়। এবং এখানে বেশ কিছু ইনসিডেন্ট ঘটনা হয়েছে অতীতে অপর্যাপ্ত লাইটের কারণে এবং রক্ষণাবেক্ষণের অভাবে। তো আমরা ইনশাল্লাহ দ্রুত এ ব্যাপারে কাজ করছি। সরকারের সাথে একটি দল ঝামেলার চেষ্টা করছে, তবে সরকার কোনো ফাঁদে পা দেবে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। লন্ডনে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। লন্ডন সফররত চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও সুনামগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কয়সর আহমেদের সাথে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BBCCI এর প্রতিনিধিদের এই মতবিনিময় হয়। সভা শেষে চিফ হুইপ আরও বলেন, প্রবাসীরা যাতে সহজে দেশে বিনিয়োগ করতে পারে সেজন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় সংসদ সদস্য কয়সর আহমেদ বলেন, বর্তমান সরকার প্রবাসীদের উন্নয়নে জোর দিচ্ছে। পরে চেম্বার নেতারা উভয় দেশের অর্থনীতিতে ব্রিটিশ বাংলাদেশি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ অবদানের বিষয়টি তুলে ধরেন। একই সাথে টেকসই অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে সংশ্লিষ্টদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা। সভায় উপস্থিত ছিলেন বিবিসিসিআই এর প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, ডিরেক্টর জেনারেল মুসলে আহমেদ এবং সাবেক প্রেসিডেন্ট মাতাব চৌধুরী বশির আহমদ সহ অনেকে। এনসিসির সাথে তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে পারে কতগুলো মানুষ, তাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার কিছু নেই। তারা ঝগড়া হোক সেরকম চায়, কাজে আমরা চাই না ঝগড়াটা হোক। প্রবাসীরা যদি কোনো কার্যক্রম করতে চায় বাংলাদেশে, তার জন্য সকল পথ মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে করে ফেলেছেন। প্রবাসীদের যেটা ইনভেস্টের সময় বিভিন্ন সময় অনেক ঝামেলা পড়তে হতো, বছরের পর মাসের পর মাস অনেক কষ্ট করতে হতো, এটা আর হতে হবে না। খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা শিগগিরই বাংলাদেশে একটা ডেলিগেশন নিয়ে যাবো বিডিসিসিআই থেকে। সিলেটের ব্যাপারে কথা হয়েছে, উন্নয়নের ব্যাপারে কথা হয়েছে। যদি এগুলো ফলপ্রসূ হয়, উইল বি দ্য হ্যাপিয়েস্ট পিপল। মানিকগঞ্জের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 260 থেকে 300 টাকা কেজিতে, আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 400 টাকায়। টানা বৃষ্টিতে মরিচ ক্ষেত ডুবে যাওয়ায় উৎপাদন কমেছে, এতেই মরিচের দাম বেড়েছে বলছেন কৃষক, আড়তদার ও খুচরা বিক্রেতারা। বিস্তারিত মনিরুল ইসলাম মেহেরের প্রতিবেদনে। মানিকগঞ্জের খুচরা বাজারগুলোতে গেল সপ্তাহে যে কাঁচামরিচের দাম ছিল কেজি প্রতি 160 টাকা, এ সপ্তাহে তা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। কাঁচামরিচের এমন বাড়তি দামে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাধ্য হয়ে চাহিদার তুলনায় অনেকটা কম পরিমাণে মরিচ কিনছেন তারা। কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে, এই জন্য আমাদের জন্য খুব কষ্ট হইতেছে। সপ্তাহে যে দাম ছিল এখন বেশি দাম হয়েছে, অস্বাভাবিক ঊর্ধ্বমুখী, যেটা আমাদের জন্য খুবই কঠিন ক্রয় করা। খুচরা বিক্রেতারাও বলছেন পাইকারি আড়তে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে, বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। গত সপ্তাহে একটু কম দাম ছিল, এই সপ্তাহে বেশি দাম, টানা বৃষ্টির কারণে দাম বেশি। আমাকে কিন্তু হচ্ছে ডাবল দিয়ে, এই জন্য আমরা আপনার পার কেজিতে 10 টাকা 15 টাকা করে বেশি বিক্রি করি। মানিকগঞ্জের কাঁচামরিচের সবচেয়ে বড় পাইকারি আড়ত বসে শিবালয় উপজেলার বরঙ্গাইল বাজারে। স্বাভাবিক সময়ে সেখানে প্রতিদিন গড়ে 100 মণ কাঁচামরিচ বেচা কেনা হয়, কিন্তু এখন অর্ধেক কাঁচামরিচও আসছে না বলছেন আড়তদাররা। 20 টাকা পাওয়া, 80 টাকা পাওয়া গেছে। এখন তো আমরা বেচছি 60 টাকা 70 টাকা, তো আমার কিনা লাগতেছে 400 টাকা কেজি। এখন কাঁচামরিচের বাজার হলো 300-320। হাটের অবস্থা খুব খারাপ, মরিচ নাই। এলাকা হলে মানিকগঞ্জ বরঙ্গাইল হাট হচ্ছে মরিচের বৃহত্তর এলাকা, কিন্তু মরিচ নাই। এদিকে প্রান্তিক মরিচ চাষিরা বলছেন টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে থাকায় মরিচ ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌসুমের অর্ধেক মরিচও তোলা সম্ভব হয়নি। এখন যদি বৃষ্টিতে ক্ষেত আমাদের না মারা যাইতো, তাহলে 3-4 মণ করে মরিচ আমরা প্রতিদিন বিক্রি করতে পারতাম। এইবারে অনেক বৃষ্টি হয়ে গেছে, এই কারণে মরিচ গাছগুলি ওরা বাঁচতে পারে নাই, মারা গেছে। পাইকারি আড়তগুলোতে অন্য জেলা থেকে মরিচ আমদানি না বাড়লে দাম আরো বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ। টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাব কাটেনি চট্টগ্রামের কাঁচা বাজারে। কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, ডিম, মুরগি ও সামুদ্রিক মাছের দাম বেড়েছে। চালের বাজারেও স্বস্তি নেই। ব্যবসায়ীরা বলছেন বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে, আর ক্রেতারা বলছেন মনিটরিং না থাকায় নানান অজুহাতে অস্থির হচ্ছে বাজার। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব পড়ুয়া। চট্টগ্রামের প্রতিটি কাঁচা বাজারে এখনও চড়া সবজির দাম। প্রায় সব সবজির দাম কেজিতে 100 টাকার বেশি। সবচেয়ে বেশি কাঁচামরিচের দাম। কেজি প্রতি 80 টাকা বেড়ে মরিচ বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। বরবটি, বেগুন, কাঁকরোল 140 টাকা, ঝিঙ্গা 120 এবং করলা বিক্রি হচ্ছে 160 টাকায়। বিক্রেতারা বলছেন বন্যার কারণে ফসলের ক্ষতি হওয়ায় সরবরাহ কম, তাই দাম বাড়তি। সবজির দামটা বাড়তি, সবজি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সেম দাম। আমরা শুধু পেঁপে আর আলুর দামটা স্বাভাবিক আছে। 260 থেকে 70 টাকা কেনা পড়তেছে, আমরা 290 থেকে 300 টাকা বিক্রি করতেছি কাঁচামরিচ। বর্ষা হওয়াতে সবগুলো সবজির দাম অত্যন্ত বেশি। সবজির পাশাপাশি বেড়েছে সামুদ্রিক মাছের দামও। বাজারে তুলনামূলকভাবে মাছের সরবরাহ কম থাকায় বেশি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরা কমে গেছে। কিছুদিন আগে আপনার ঝড় বৃষ্টি গেছে,
সেজন্য আপনার যখন পুকুর পর্যায় যা আছে সব এগুলা তলায় গেছে, যার কারণে এখন মাছের একটু সংকট, একটু দাম বেশি। লইলা চিংড়ি যেটা নিলাম এখন, এটা আগে ছিল আপনার এই 800 টাকা, তো এখন এটা 900 টাকা বিক্রি করতেছে, 100 টাকা বাড়তি প্রতি কেজিতে। তারপর এইভাবে প্রতিটি মাছের দামে দেখতেছি একটু বাড়তি। কালীগুনি বেচতেছি 500 টাকা, রুই মাছ 450 থেকে 500, কাতাল মাছ 450 থেকে 500। ডিমের বাজারেও স্বস্তি নেই। ডজন প্রতি 5 থেকে 10 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়। একইভাবে কেজি প্রতি 20 টাকা বেড়ে ব্রয়লার মুরগির দাম দাঁড়িয়েছে 190 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 850 থেকে 1000 টাকায়। মুরগি আপনার সোনালী আর দেশি মুরগিটা স্বাভাবিক আছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সে বাড়ে নাই। ব্রয়লার মুরগিটা একটু 10 টাকা বাড়তি। আর সব হচ্ছে আপনার 850 করে, আর হাড্ডি ছাড়া হচ্ছে লানা মাংস 1000 টাকা। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে ডজনে 5 টাকা বাড়তি। আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের সবগুলাই দাম ঊর্ধ্বগতি। একই সময়ে পেঁয়াজের দাম কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে 60 টাকায় পৌঁছেছে। আদা ও রসুনের দামও কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে। চট্টগ্রামের বাজারে সব ধরনের চালের দামও বেড়েছে এক দফা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। আগামী এক সপ্তাহে সমুদ্রে লঘুচাপ হবার সম্ভাবনা নেই, তাই ঘূর্ণিঝড়ের আশঙ্কাও নেই, পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আগামী 3 থেকে 4 দিন দেশের আবহাওয়া একই রকম থাকবে। মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশ কিছু জেলায় বৃষ্টি বেশি থাকবে। তবে 4 আগস্ট থেকে তিস্তা অববাহিকা অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বর্তমানে দেশের অধিকাংশ অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ঢাকাতে আগামী কয়েকদিন থেমে থেমে হালকা বৃষ্টিপাত হবে। তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির মধ্যে ওঠানামা করবে, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা 36 ডিগ্রির মতো অনুভূত হবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল এই 5 বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। আর এছাড়া 4 তারিখ থেকে মূলত দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে তিস্তা অববাহিকা অঞ্চলে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব বিভাগে বৃষ্টিপাত কিছুটা বেড়ে যেতে পারে এবং সেই সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সমুদ্রে এই মুহূর্তে আপাতত কোনো সিস্টেম নেই এবং আগামী অন্ততপক্ষে 1 সপ্তাহ উল্লেখযোগ্যভাবে কোনো সিস্টেম তৈরি হওয়ার কোনো পসিবিলিটি নেই। আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত হলো মিরপুর সায়েন্স কলেজের প্রথম পুনর্মিলনী। আজ দিনব্যাপী অনুষ্ঠানে কলেজের প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন মিরপুর সায়েন্স কলেজের সাবেক সচিব এবং উপদেষ্টা মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর সায়েন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার হোসেন রিপন। সভাপতির বক্তব্যে কলেজ প্রতিষ্ঠার ইতিহাস, সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠানের অঙ্গীকার তুলে ধরেন তিনি। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।